রাতের বাংলা আমন্ত্রণ কাজী সাইদ আছে আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। যাত্রাবাড়ি ড্যামরায় 3 কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষের রণক্ষেত্র, আহত অনেকে, সংঘাতে উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বিতাড়িত স্বৈরাচার ও তাদের দোসররা নানা কৌশলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে বললেন তারেক রহমান। সংকট থেকে উত্তরণের পথ নির্বাচন। এবং ঢাকায় ব্যাটারি চালিত রিকশা আপাতত চলাচল করতে পারবে। হাইকোর্টের বন্ধের আদেশের উপরে 1 মাসের স্থিতাবস্থা জারি চেম্বার আদালতের। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। শ্রম আইন সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, যাতে আরও বেশি বিদেশি ক্রেতা আকর্ষণ করা যায়, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মার্কিন শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে একথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস প্রতিনিধি দলকে জানান, বাংলাদেশ শ্রম আইনকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে চায়, এটি সরকারের অঙ্গীকার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শ্রম আইন সংস্কারের জন্য বিশেষ দূত নিয়োগ করেছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগ মোকাবেলার জন্য কাজ করছে। পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতা বর্ধন প্রকল্প, মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণের ব্যবস্থাপনা প্রকল্প সহ মোট 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক। সোমবার সকালে এনইসি সভাকক্ষে প্রধান উপদেষ্টা ও একনিক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 5,915 কোটি 99 টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে 1,095 কোটি 94 লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ও 4,787 কোটি 50 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হবে 32 কোটি 55 লাখ টাকা। রাজধানীর যাত্রাবাড়ি ড্যামরা এলাকায় 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। অর্ণব নাসিরের প্রতিবেদন। আগের দিনের হামলার জের ধরে সোমবার কবি নজরুল সরকারি কলেজ ও সরওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্ক থেকে ড্যামরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে পাল্টাপাল্টি হামলা রূপ নেয় ত্রিমুখী সংঘর্ষে, যা ছড়িয়ে পড়ে ড্যামরা যাত্রাবাড়ি সড়ক জুড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ব্যাপক সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র্যাব, এপিবিএন ও পুলিশের কয়েকশো সদস্য সেখানে গিয়ে অবস্থান নেয়। এছাড়াও বিকেলে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এসব হামলা ও সংঘর্ষের ঘটনায় বিভিন্ন কলেজের 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভেতরে প্রবেশ করে আমরা বিভিন্ন কক্ষ, বিভিন্ন ফ্লোরগুলো আমরা দেখেছি। যারা এই ঘটনার সাথে জড়িত আছে, এখানে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্টের সাথে যারা জড়িত আছে, তাদেরকে 24 ঘন্টার ভিতরে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা। তবে এই ড্যামরা যাত্রাবাড়িতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ বলেন, সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোনো গণমাধ্যমের উপরে হামলা মেনে নেওয়া হবে না। নিহত হওয়ার একটি খবর রটেছিল, তবে এখন পর্যন্ত কারো নিহত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি। এটা নানা মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করে আসলে নিশ্চিত হওয়া যায়নি। এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত সিসিটিভি ফুটেজ সহ সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে, ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষুব্ধতা থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না।
ঢাকা ন্যাশনাল মেডিকেল সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। সোমবার সন্ধ্যায় ঢাকা ন্যাশনাল মেডিকেলে গিয়ে আহতদের খোঁজ খবর নেন তিনি। এ সময় হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ সময় শিক্ষার্থী অভিজিতের মৃত্যু ও পরবর্তী ঘটনা নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দ্রুততার সাথে শেষ করার তাগিদ দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা। বিতাড়িত স্বৈরাচার ও তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। মন্তব্য করে গণতন্ত্রের পক্ষে সব শক্তি ও সাংবাদিক সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি মনে করে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা দরকার। এ সময় গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদের উপরে গুরুত্ব আরোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে? যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্য দিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা আপাতত চলাচল করতে পারবে। ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের উপরে 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে এই আদেশ দেন। এই রায়ে এখন রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলে বাধা নেই। সকালে ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দুপুরে শুনানি শেষে আদেশ স্থগিত করেছেন আদালত। রাজুকের কার্যক্রম স্বচ্ছ ও জনমুখী করতে হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্ল্যানিং উইক 2024 উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, দেশের পরিবেশ সুরক্ষায় সড়কে চলাচলরত সকল ফিটনেসবিহীন বাস সরিয়ে নিতে পরিবহন মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। কোনো মানুষ রাজুকে যাইতে হবে, সে যা দোয়া দুরুদ জানে সব পড়ে যায়। রাজুকে গেলে নর্মাল সার্ভিস ডেলিভারি পাবে, এইটা কি কোনোদিন হয়? যারা সাধারণ নাগরিকেরা যায় তাদের জন্য আপনার সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুখী করেন। আগামী 1 মাসের মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম ও আইএসপি সার্ভিসের বিরুদ্ধে বিটিআরসিকে ব্যবস্থা নেওয়া সহ কেবল টিভিকে ডিজিটালাইজেশনের আওতায় আনার 5 দফা দাবি তুলে ধরেছেন বাংলাদেশ কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন এর নেতারা। সোমবার দুপুরে রাজধানীর লেডিস ক্লাবে কোয়াবের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় দাবি আদায় না হলে ব্ল্যাক আউট দেওয়ার হুঁশিয়ারি দেন কোয়াব নেতারা। আরিফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে দেশে কেবল টিভি সার্ভিসের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতের করণীয় শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে সারা দেশ থেকে আসা কেবল অপারেটররা বলেন, দেশে আইপিটিভি ওটিটি প্ল্যাটফর্ম যেভাবে অনুমোদনহীনভাবে চলছে তাতে অচিরেই কেবল ব্যবসা বন্ধ হয়ে যাবে। অবৈধ অনলাইন স্ট্রিমিং বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ চান তারা। ব্যবসা নেই, ব্যবসা রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল। ওটিটির থেকে পে চ্যানেলগুলি বন্ধ হয়েছিল এবং আইপিটিভির থেকে বন্ধ হয়েছিল, ইন্টারনেট থেকে বন্ধ হয়েছিল। এই চ্যানেলগুলি কিন্তু আবার সগৌরবে ফেরত আসছে। প্রযুক্তিকে আমরা কখনো আটকাতে পারবো না, এটা আমরা চেষ্টা করেছি ওটিটি প্ল্যাটফর্মে বন্ধ করতে। পাশাপাশি কোনো আইএসপি থেকে কোনো চ্যানেলকে আমরা ইভেন তো বেঙ্গলি চ্যানেল আমরা বন্ধ করতে পারিনি। আমরা নিজেরাই নিজেদের ব্যবসাটাকে ধ্বংস করে দিচ্ছি। প্রযুক্তির সাথে নিজেদের পরিবর্তন করে ইন্টারনেট আইএসপির সাথে কেবল টিভিকে সংযুক্ত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন কোঅপ সম্পাদক। প্রযুক্তির সাথে যদি আমি না যেতে পারি তাহলে আমার এই ব্যবসা তো ধ্বংস হয়ে যাবে।
এই ব্যবসাকে টিকিয়ে রাখা কোনো অবস্থাতেই আর সম্ভব হবে না যদি আমরা আমাদের এই সিস্টেমের মধ্যে এইভাবে চলতে থাকি। ওটিটি প্ল্যাটফর্ম ও আইপিটিভির বিরুদ্ধে বিটিআরসি ব্যবস্থা না নিলে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট থেকে চ্যানেলের ডাউনলিঙ্কিং না করতে কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানান কোঅপ সভাপতি। 28 বছর আগে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করে কেবল টিভি সার্ভিস তৈরি করেছি, অথচ আজকের দিনে আমি ইন্টারনেট বিজনেস করতে পারবো না। কারণ কি, আমরা কি রোহিঙ্গা? এই দেশে কি আমরা বেঁচে এসেছি? 1 মাসের মধ্যে যদি আমাদের এই 7-এর 6 দ্বারা বাতিল না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব এবং আমরা এই কেবল অপারেটররা স্বেচ্ছায় আমাদের বিটিভির লাইসেন্স সারেন্ডার করে দিব। আরিফুল ইসলাম, বাংলা টিভি, ঢাকা। ওটিটি প্ল্যাটফর্ম। রাতের বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরও যা থাকবে। শীত মৌসুমে মশার উপদ্রবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর চাপ, চলতি সপ্তাহে সর্বাধিক মৃত্যু। বিরতির পর রাতের বাংলায় আরো একবার স্বাগত। হেমন্তের শেষে উঁকি দিচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। সকালে বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন। কুয়াশায় সড়কে দিনের বেলাতেও যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের সকালে মাঠে কাজ করতেও সমস্যা হচ্ছে। ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আর এই শীত মৌসুমে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার প্রকোপ বাড়ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে অসংখ্য ডেঙ্গু রোগী, সেই সাথে বাড়ছে রোগী মৃত্যুর হারও। এর মধ্যে গত 2 দিনে মারা গেছেন 21 জন। ডেঙ্গুতে আক্রান্ত হলে সময় মতো চিকিৎসার পাশাপাশি মশা থেকে সুরক্ষায় জনসাধারণের সচেতনতার উপরে অধিক গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে বিস্তারিত জানব প্রান্ত পারভেজের প্রতিবেদনে। ডেঙ্গুর অনুকূল পরিবেশ না থাকলেও থেমে নেই ডেঙ্গুতে আক্রান্তের হার। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। দেশের অন্যতম চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। রোগীর স্বজনেরা জানান, পর্যাপ্ত সেবা পেয়ে অনেকেই সুস্থ হয়ে উঠছেন। এই জায়গায় আনছি অ্যাম্বুলেন্স, আনার পরে যে চিকিৎসা নিছে ভালোই, আল্লাহর রহমতে। পাতলা পায়খানা, বমি, জ্বর এখন একটু কমের দিকে। বাস একটু আইসিইউতে ছিলাম, শ্বাসের সমস্যা ছিল। আইসিইউতে কালকে রাত্রে, পরশুদিন রাত্রে এখানে শিফট করা হয়েছে। নার্সেরা আছে, ডাক্তাররা দেখতেছে, ভালো চিকিৎসা ভালো চলতেছে। বিগত বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার ঊর্ধ্বমুখী, তবে শিগগিরই এই হার কমে আসবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যান্য বছরে আমরা যেটা দেখতে পাই যে নভেম্বর মাসের দিকে থেকে একটা কমার প্রবণতা লক্ষ্য করা যায়। এবার নভেম্বর মাস আসলেও এখনো আমরা সেরকম কমার প্রবণতা দেখছি না। আমাদের লেভেলে ব্যক্তিগত পর্যায়ে যেসব পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো যদি না নেই, তাহলে কিন্তু আমরা ডেঙ্গু কমাতে পারবো না। প্রতিদিনই ডেঙ্গুতে প্রাণ হারাচ্ছে মানুষ। এ অবস্থা থেকে উত্তরণে সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা। চট্টগ্রাম সংবাদ। খেলাপি ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেলের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, খেলাপি ঋণ সংস্কৃতি ব্যাংকের অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ। ঋণ আদায়ের কৌশল হিসেবে খেলাপি ঋণ গ্রহীতাদের উপরে সামাজিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে এই অবস্থান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিমের উপর থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অব্যাহতি প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। বিকেলে নগরীর আকবর শাহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে মেহেদীবাগের বাসভবনে দেখা করেন। এ সময় অব্যাহতি প্রত্যাহারের দাবি জানান তারা। আমির খসরু চৌধুরী দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন। সেই সাথে আব্দুস সাত্তার সেলিমের অব্যাহতি তুলে নেয়ার বিষয়টি
আশ্বস্ত করেন দলীয় নেতাকর্মীদের। উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত 15 নভেম্বর দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে মহানগর বিএনপি। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।